বহুরূপী গল্পের দ্বিতীয় অংশের আলোচনা আমরা করব। দ্বিতীয় অংশের আলোচনায় থাকছে বহুরূপী গল্পের দ্বিতীয় অংশ ও তৃতীয় অংশ, আর তার সঙ্গে বহুরূপী গল্প থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সেই বিষয়ে আলোচনা। আমরা প্রথম অংশের ভিডিওতে দেখেছিলাম যে বহুরূপী গল্পের যিনি প্রধান চরিত্র হরিদা, তার অর্থনৈতিক অবস্থা, তিনি বহুরূপী সেজে কিভাবে জীবিকা নির্বাহ করেন। এছাড়াও আমরা দেখলাম যে হরিদা জানতে পেরেছেন যে জগদীশবাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন, তিনি 100 টাকা নিয়ে গেছেন। কথা শুনে জগদীশবাবু ভবতোষ, অনাদি আর গল্পকথককে বললেন যে সেদিন সন্ধ্যায় তিনি জগদীশবাবুর বাড়িতে যাবেন, একটা খেল দেখাবেন, সেই জন্যে তাদেরও উপস্থিত থাকতে বললেন। তারা জানালো যে তারা স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য জগদীশবাবুর বাড়িতে সন্ধ্যাবেলাতেই যাবেন। এরপর থেকে শুরু হচ্ছে গল্পের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় অংশের স্থান হলো জগদীশবাবুর বাড়ি। এবার আমরা দেখব যে হরিদা জগদীশবাবুর বাড়িতে আদৌ গেলেন কিনা, আর তার 3 বন্ধু সেখানে উপস্থিত থেকে কি দেখলেন। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। অর্থাৎ আজকের এই সন্ধ্যার চেহারা খুব চমৎকার। হ্যাঁ, সেই সন্ধ্যার চেহারার বর্ণনা এখানে দেওয়া আছে। ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্যশান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। দেখো, জগদীশবাবুর বিশেষণ দেওয়া হয়েছে আর তার চেহারার বর্ণনা দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ, অর্থাৎ তার মাথা সাদা চুলে ভর্তি, সাদা দাড়ি, হ্যাঁ, সৌম্যশান্ত, তিনি একটু শান্ত প্রকৃতির। সৌম্য মানে কোমল, শান্ত, হ্যাঁ, এইরকম। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি। গল্পকথক বলছেন যে তারা জগদীশবাবুর বাড়িতে গিয়ে তাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়েছেন। স্পোর্টের চাঁদার খাতা মানে খেলাধুলার জন্যে চাঁদা সংগ্রহ করতে গেছেন তারা। সেই চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে তারা দাঁড়িয়ে আছে। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক মানে এক দৃষ্টিতে তিনি তাকিয়ে থাকলেন, পলক আর পড়ছে না চোখের। আমরাও চমকে উঠেছি বই কি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা? ও চেহারা কি সত্যিই কোনো বহুরূপীর হতে পারে? অর্থাৎ বিশ্বাসই হচ্ছে না গল্পকথকদের যে ওই যে সিঁড়ির কাছে দাঁড়িয়ে রয়েছেন যে ব্যক্তি, সে কি সত্যিই হরিদা? ওই চেহারা কি একজন বহুরূপীর হতে পারে? জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কোমণ্ডুলও নেই, চিমটে নেই, মৃগচর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। অর্থাৎ গল্পকথক বলছেন যে যে সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন তার মাথায় কোনো জটা নেই, হ্যাঁ, চুলের কোনো জটা নেই, হাতে কোমণ্ডুলও নেই। কোমণ্ডুল কি? ধাতব পাত্র, হ্যাঁ, যেটা সন্ন্যাসীদের হাতে থাকে, এক ধরনের ধাতুর পাত্র। চিমটে নেই। চিমটে হলো ধাতব এক ধরনের যন্ত্র যেটা দিয়ে ধরা হয়, কোনো কিছু ধরা হয়। মৃগচর্মের আসনও নেই। মৃগচর্ম মানে হরিণের চামড়া দিয়ে তৈরি যে আসন, তাকে বলা হয় মৃগচর্মের আসন, সেটাও নেই। অর্থাৎ এই উপাদানগুলো, অর্থাৎ এই উপকরণগুলো কোনো সন্ন্যাসীর থাকে, এই উপকরণগুলো সন্ন্যাসীদের থাকে, কিন্তু যে সন্ন্যাসী দাঁড়িয়ে রয়েছেন তার এগুলোর কোনোটাই নেই। গৈরিক সাজও নেই, অর্থাৎ গেরুয়া রঙের বসনও নেই, গেরুয়া কোনো সাজও নেই।
আদুর গা, আদুর মানে খালি গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, হ্যাঁ সাদা রঙের উত্তরীয় গায়ে রয়েছে, আর ছোট বহরের একটা সাদা থান, তিনি একটা থান কাপড়, সাদা রঙের থান কাপড় পেঁচিয়ে রয়েছেন। মাথায় ফুরফুর করে উড়ছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। আগন্তুক মানে হঠাৎ যিনি এসেছেন, সে অতিথি বা হঠাৎ যিনি এসেছেন তাকে বলা হয় আগন্তুক। অর্থাৎ তার চেহারার বর্ণনা দিলেন, আর তার সাজ পোশাকের বর্ণনাও এখানে দেওয়া হলো। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন এই জগতের বাসিন্দা নয়, তিনি এই জগৎকে ছাড়িয়ে অন্য জায়গা থেকে যেন তিনি এখানে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। শীর্ণ শরীর মানে অর্থাৎ রোগা, জরাজীর্ণ একটা শরীর, তাকে বলা হচ্ছে শীর্ণ শরীর। আর অশরীরী মানে শরীর নেই এমন, অর্থাৎ অলৌকিক কোনো ব্যক্তি যেন সেই রোগা শরীরটাকে একটা অশরীরী চেহারা বলে মনে হচ্ছে। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। একটা শান্ত উজ্জ্বল, একটা উদাত্ত শান্ত, মানে প্রচণ্ড পরিমাণে একটা শান্ত, কিন্তু তার সঙ্গে একটা উজ্জ্বল ভাব রয়েছে সেই দৃষ্টির মধ্যে, তার চোখের দৃষ্টির মধ্যে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। অর্থাৎ এখানে যিনি গেছেন জগদীশবাবুর বাড়িতে, তিনি আসলে কে? তিনি আসলে হরিদা। অর্থাৎ এখানে দেখো বহুরূপী তিনি সেজেছেন। তিনি যেমন চেষ্টা করেছেন সন্ন্যাসীর মতন সাজ পোশাক ধারণ করতে, তার সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি থেকে শুরু করে তার চেহারাটাও তিনি সেই রকমই উপস্থাপন করছেন, যাতে সবাই বিশ্বাস করেন যে ইনি বহুরূপী নন, ইনি সত্যিকারেরই একজন সন্ন্যাসী। অর্থাৎ তার সাজের মধ্যে তিনি একটা বাস্তবতা ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানেই শিল্পী হিসেবে হরিদার সার্থকতা। অর্থাৎ তিনি বহুরূপীর সাজ সাজলেও তার মধ্যে যেন সত্যিকারের সন্ন্যাসী ফুটে উঠছে। সেই জন্যে তো গল্পকথকরা বুঝতেই পারছেন না যে এটা হরিদা নাকি অন্য কেউ। উঠে দাঁড়ালেন জগদীশবাবু, আসুন। আগন্তুক হাসেন, আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। বলছেন যে আমি কোনো মহারাজ টাজ নই, আমি এই সৃষ্টি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক কণা ধুলি মাত্র, অর্থাৎ একটি ছোট ধুলো কণার মতোই আমি ক্ষুদ্র একজন। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। জগদীশবাবু বারান্দার ওপরে দাঁড়িয়ে রয়েছেন। সেই জন্যে সন্ন্যাসীর বেশে হরিদা বলছেন যে আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারের জন্য ওই দূরে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, এখানে নেমে আসতে পারছেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। আগন্তুক আবার হাসেন, আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই, ছিল একদিন, সেটা পূর্ব জন্মের কথা। বিরাগী মানে এখানে সন্ন্যাসীর কথা বলা হচ্ছে। বলছেন যে আমি সন্ন্যাসী, ওইসব রাগ টাগ বলতে কিছু নেই। আসলে সন্ন্যাসীরা তো সংসার থেকে বেরিয়ে ঈশ্বরের চিন্তা ভাবনা করেন, তাদের তো লোভ ক্রোধ এগুলো তাদের থাকে না। সেই জন্যে বলছেন যে আমি তো বিরাগী, আমি তো সংসার ধর্ম ত্যাগ করা সন্ন্যাসী।
তিনি তাই বলছেন যে আমি তো বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। রিপু বলতে শত্রু, হ্যাঁ, ধর্মীয় দৃষ্টিতে রিপু বলতে মানুষের ভিতরের 6টি খারাপ প্রবৃত্তিকে বোঝায়, যেগুলোকে বলা হয় ষড়রিপু। এই ষড়রিপু কোনগুলো? কাম অর্থাৎ অতিরিক্ত ইচ্ছা, 2 নাম্বার ক্রোধ অর্থাৎ রাগ, 3 নাম্বার লোভ অর্থাৎ অতিরিক্ত কিছু পাওয়ার ইচ্ছা, 4 নাম্বার মোহ অর্থাৎ অন্ধ আসক্তি, কোনো কিছুর প্রতি মোহ জন্মায়, হ্যাঁ আমরা বলি সে অন্ধ আসক্তি, কোনো কিছুর প্রতি অন্ধভাবেই ইচ্ছা জাগে। 5 মদ অর্থাৎ অহংকার, আর 6 মাৎসর্য অর্থাৎ হিংসা। এই 6টি রিপুকে বলা হয় ষড়রিপু, একসঙ্গে বলা হয় ষড়রিপু। হ্যাঁ, এই রিপুগুলো আমাদের জীবনে শত্রুর মতো কাজ করে। এই 6টা বিষয়ের মধ্যে কারোর যদি কোনো একটি বিষয় যদি অতিমাত্রায় দেখা দেয়, তাহলে তার জীবনে অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, তাই বিরাগী বলছেন যে আমি তো বিরাগী, আমার এই ধরনের রাগ নামে কোনো রিপু নেই, সেটা ছিল সে পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিছু না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে। ভবতোষ গল্পকথকের কানের কাছে ফিসফিস করে বলছে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এ রকমেরই নয়। অর্থাৎ হরিদার গলার স্বর এই রকমই নয়। দেখো হরিদা যে কত বড় শিল্পী, হ্যাঁ, তিনি যে বহুরূপী সাজেন, তার শিল্পী সত্তা যে কত বড়, কত উঁচু দরের, যে তিনি গলার স্বরও পাল্টে দিয়েছেন। চেনার উপায়ই নেই যে ইনি কি আদৌ সেজেছেন নাকি সত্যিকারের সন্ন্যাসী, সত্যিকারের বিরাগী। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। অর্থাৎ আধ্যাত্মিক কিছু কথা বলছেন বিরাগী। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে নিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন, বলতে পারেন? অর্থাৎ বিরাগী বলছেন যে এত বড় পৃথিবীর যে খোলা আকাশ রয়েছে, সেই খোলা আকাশ আর পৃথিবীর এই মাটি ছেড়ে আমি কেন এক বিষয়ী, অর্থাৎ যার প্রচুর সম্পত্তি রয়েছে, যিনি সংসারী লোক, তার এই দালান বাড়ি, তার এই বড় পাকা বাড়িতে কেন থাকতে যাব? বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো, অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যদি আপনাকে কোনো কিছু দিতে পারি। হ্যাঁ, যদি আপনাকে কোনো বলেই আবার বিরাগীজি কথা থামিয়ে দিয়ে তিনি আবার বলতে শুরু করলেন। বিরাগী সঙ্গে সঙ্গে বলছেন, না 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 না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। অর্থাৎ যার কাছে পড়ে আছি মানে ঈশ্বরের কথা বলছেন। জগদীশবাবু তখন বলছেন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাব না। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু,
ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। আচ্ছা, আমি চলি। অর্থাৎ ঈশ্বরকে পাওয়ার কথা বলছেন, যে ধন জন যৌবন কিছুই নয়, হ্যাঁ, ওসব হলো এক একটি বঞ্চনা। বঞ্চনা অর্থাৎ এগুলো হলো এক একটা ঠকানো। হ্যাঁ, এই সমস্ত ধন জন যৌবন সবই এক একটা সুন্দরভাবে আমাদের যেন ঠকিয়ে যাচ্ছে। সেই জন্য তিনি বলছেন যে ঈশ্বরের সাধনা করে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করুন। এই বলে তিনি চলে যেতে গেলেন। বললেন, আচ্ছা আমি চলি তাহলে। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। অচঞ্চল মানে একদম স্থিরভাবে দাঁড়িয়ে রইলেন। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। এখানেও আমরা দেখলাম যে হরিদা একজন বহুরূপী শিল্পী। তার শিল্পীর পরিচয় কত উঁচু দরের, উঁচু মাপের, সেটাই আমরা এখানেও দেখলাম। জগদীশবাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। নোটের তারা মানে একগুচ্ছ নোট, টাকা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। ব্যাকুল স্বরে বলছে যে আপনার তীর্থ ভ্রমণের জন্য, অর্থাৎ আপনি তীর্থ করতে বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন দূর দেশে যান, সেই জন্যেই আপনাকে এই 101 টাকা আমি দিচ্ছি। হ্যাঁ, তাহলে সেই থলির মধ্যে কত টাকা ছিল? 101 টাকা ছিল। বিরাগী হাসেন, আমার বুকের ভিতরেই যে সব তীর্থ, ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না। অর্থাৎ আমার মনের ভেতরেই সব তীর্থ রয়েছে। বহুজন তীর্থ করতে বহু দূর দেশে যায়, হ্যাঁ, সেখানে ঈশ্বরকে খুঁজতে যায়, কিন্তু এই বিরাগী বলছেন যে আমার বুকের ভিতরেই সব তীর্থ রয়েছে, ভ্রমণ করে দেখবার কোনো দরকার হয় না। জগদীশবাবু বলছেন, আমার অনুরোধ বিরাগীজি, বলছেন যে আমার অনুরোধটুকু রাখুন বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনা মারিয়েও চলে যেতে পারি। অর্থাৎ বলতে চাইছেন যে আমার কাছে ধুলো যেমন, তেমন সোনা দানা ধন দৌলতও তেমন, একই রকম আমার চোখে। অর্থাৎ আমি সব কিছুকেই মারিয়ে চলে যেতে পারি। অর্থাৎ একজন প্রকৃত সন্ন্যাসী, তার ভাবনা, তার চিন্তা, তার জীবন যাপন যেমন, এখানে হরিদা বহুরূপী সাজলেও হরিদাও সেই চিন্তাধারার কথাই তিনি এখানে বলছেন। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। অর্থাৎ আমরা এখানে দেখলাম যে হরিদা যেমন সাজ গ্রহণ করেছেন, সেই চরিত্রের মধ্যে তিনি একেবারে ঢুকে গেছেন। শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয়, মন মানসিকতার দিক থেকেও সেই চরিত্রের সঙ্গে তিনি একাত্ম হয়ে গেছেন। অর্থাৎ সন্ন্যাসীরা যেমন পৃথিবীর সমস্ত পার্থিব জীবন ত্যাগ করেন, হ্যাঁ, সোনা দানা ধন দৌলত টাকা পয়সাকে তারা তুচ্ছ বলে মনে করেন, ধুলোর সমান বলে মনে করেন, ঠিক তেমনভাবে হরিদা সন্ন্যাসী সাজলেও তার মনের ভেতরটাকেও তিনি এইভাবেই তৈরি করেছেন সেই মুহূর্তে। এখানেই তার বড় মাপের শিল্পী সত্তার পরিচয়। তিনি সাজ ধারণ করলেও যে সেই চরিত্রের মধ্যে তিনি ডুবে যান, শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয়, তার মনটাকেও সেইভাবে তিনি তৈরি করে নেন।
সেটাই আমরা দ্বিতীয় পরিচ্ছেদে বা গল্পের দ্বিতীয় অংশে দেখতে পেলাম। এবার আমরা গল্পের তৃতীয় অংশ বা তৃতীয় পরিচ্ছেদে চলে যাই। কি করছেন হরিদা? কি হলো? কই, আজকে যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকের সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য! চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনিই বিরাগী? অর্থাৎ তাদের দেখেই যখন হরিদা একটু হাসতে লাগলেন, তখন সবার আর বুঝতে বাকি নেই যে হরিদা বিরাগী সেজেছিলেন। হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছেই হলো না। শত হোক। কি? হরিদা, শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে ঢং বলতে কি বোঝানো হয়েছে? ঢং বলতে হরিদার যে অভিনয়, হ্যাঁ, তার যে সাজগোজ, যে অঙ্গভঙ্গি, অর্থাৎ তার যে স্টাইল, সেই স্টাইলটা পাছে নষ্ট হয়ে যায়, সেই জন্যে টাকা ফাঁকা তিনি আর স্পর্শ করতে চান না সন্ন্যাসী সেজে। অর্থাৎ এখানে হরিদা যে চরিত্র অভিনয় করছেন, সেই চরিত্রের মধ্যে হরিদা সম্পূর্ণরূপে ঢুকে গেছেন। যদি তিনি সন্ন্যাসীর সাজ সেজে টাকা পয়সা এগুলো গ্রহণ করতেন, তাহলে সন্ন্যাসীর যে চরিত্র, হ্যাঁ, তিনি হয়তো অভিনয় করছেন, কিন্তু তার সেই অভিনয়টা, তার সেই সাজ সার্থক হতো না। তার বেশভূষা, তার সেই বহুরূপীর অঙ্গভঙ্গি, সেটা সার্থক হতো না। সেই জন্য গোটা ব্যাপারটাকে জীবন্ত করে ফুটিয়ে তোলবার জন্য তিনি সন্ন্যাসীদের মতোই পৃথিবীর পার্থিব বস্তুর প্রতি সেই মুহূর্তে মোহ ত্যাগ করেছেন। কি অদ্ভুত কথা বললেন হরিদা! হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। কি অদ্ভুত কথা বললেন হরিদা, এই লাইনটা তোমরা আন্ডারলাইন করো। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। এই লাইনটাও তোমরা আন্ডারলাইন করো। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অর্থাৎ এখানে কথক বলতে চাইছেন যে হরিদা এই যে খুব কষ্টে দিন কাটান, এক একদিন হয়তো তার খাওয়াও হয় না, এরকম অবস্থা। জগদীশবাবু যখন টাকা দিতে চাইলেন, তিনি তার শিল্পী সত্তাকে বাঁচিয়ে রাখবার জন্য টাকা পয়সা গ্রহণ করলেন না। সেই জন্য বলছেন কথক যে তার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু ওই জল ফুটিয়েই সারা হবে, তার মধ্যে হয়তো ভাতের চাল মাঝে মাঝেই ফুটবে না। পয়সার সুযোগ পেয়েও তিনি হাতছাড়া করেছেন। আমরা যদি আমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে হরিদা লোভী নয়। পয়সার জন্য তার বহুরূপী যে শিল্পী সত্তা, সেই শিল্পী সত্তাকে সে বিসর্জন দেননি। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অর্থাৎ তিনি জগদীশবাবুর কাছ থেকে টাকা নিয়ে কিছুদিন অন্তত ভালোভাবে কাটাতে পারতেন তার জীবনটাকে, কিন্তু তিনি সেটা চাননি। একদিকে শিল্পী সত্তার লড়াই, অন্যদিকে তার খাদ্য বস্ত্র বাসস্থান, এই জীবনের এই বেসিক নিড,
এই দুয়ের মধ্যে শিল্পী সত্তাটাই বেঁচে উঠেছে। তার যদি হাঁড়িতে শুধু জলও ফোটে তবুও সে শিল্পী সত্তাকে বাঁচিয়ে রেখেছে। সেই জন্যেই কথক বলছেন যে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। অদৃষ্ট অর্থাৎ তার ভাগ্য, তার ভবিষ্যৎ হয়তো অন্ধকারে থাকবে, তার জীবনটা হয়তো অন্ধকারেই থেকে যাবে। তিনি যে ভুল করলেন বা তিনি এইভাবে যে ভুলগুলো করেন, আসলে হরিদার কাছে বহুরূপী তার পেশা হলেও তিনি কিন্তু লোভী নন। সেই জন্যে বহুরূপীর সাজে যতটুকু পাওয়া উচিত সেইটুকুই তিনি গ্রহণ করেন, তার বেশি নয়। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো, অর্থাৎ আর কখনো কি কোনো কিছু পাবেন জগদীশবাবুর কাছে, এই কথা বলতে চাচ্ছে অনাদি। সঙ্গে সঙ্গে হরিদা চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা। হ্যাঁ, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। অর্থাৎ এখানে হরিদা বলছেন যে হ্যাঁ যাবই তো, বকশিসটা নিতে হবে না? অর্থাৎ তিনি বহুরূপী সেজেছেন, তার জন্যে খুশি হয়ে বা তার জন্যে তিনি বকশিস দাবি করতেই পারেন। তিনি সেজেছেন, সেই জন্যে লোকের কাছে গিয়ে রাস্তায় ঘুরে ঘুরে তিনি যেভাবে পয়সা চান, সেইভাবেই জগদীশবাবুর কাছে গিয়ে শুধু তার বহুরূপী সাজের জন্যেই তিনি পয়সা চাইবেন, এর বেশি নয়। তখন ভবতোষ চেঁচিয়ে ওঠে, বকশিস? সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা, কিন্তু তিনি তো আপনাকে 101 টাকা দিতে চেয়েছিলেন। ভবতোষ এই কথাই বলতে চাইছে। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। কি আর করা যাবে বল, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আশা করতে পারে? অর্থাৎ খাঁটি মানুষ তো নয়, নিজেকে একটু ছোট করেই দেখছেন। আসলে হরিদা একজন মহান চরিত্রের মানুষ, সেই জন্যে তিনি বলছেন খাঁটি মানুষ তো আমি নই, এই বহুরূপীর জীবন এর থেকে আর বেশি আশা করতে পারে না। অর্থাৎ বহুরূপী সেজে যতটুকু পাওয়া উচিত ততটুকুই ঠিক আছে, এর থেকে বেশি আর বহুরূপী সেজে আশা করাটা ঠিক নয়। অর্থাৎ গল্পের শেষ লাইনেও আমরা দেখলাম হরিদার মুখে সেই একই কথা, বহুরূপী সেজে যতটুকু পাওয়া উচিত ততটুকুই তিনি গ্রহণ করতে চান, তার বেশি কিন্তু নয়। বহুরূপীর জীবনে এর থেকে বেশি আশা করা ঠিক নয়, বা বহুরূপীর জীবনে এর থেকে বেশি আশা করা যায় না। অল্পেতেই হরিদা সন্তুষ্ট। এবার আমরা এই গল্প থেকে যে ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। আমরা গল্পের প্রথম পরিচ্ছেদ বা প্রথম অংশে চলে যাই। দেখো, যেখানে হরিদা পুলিশ সেজেছিলেন ঠিক এই জায়গাতে, হ্যাঁ, স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? উত্তর কি হবে? হরিদা পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন। একই জায়গা থেকে প্রশ্ন থাকতে পারে যে মাস্টার মশাইকে তিনি কিভাবে বোকা বানিয়েছিলেন। হ্যাঁ, এই জায়গাটা বলতে হবে। অনুচ্ছেদের এই জায়গাতেই এই প্রশ্নের উত্তরটা আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকতে পারে। বিগত বছরের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। এরপরে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাই। দ্বিতীয় পরিচ্ছেদে দেখো, প্রথম যে লাইনটা খুব ইম্পর্টেন্ট, বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে সন্ধ্যার পরিচয় দাও, অর্থাৎ সেই সন্ধ্যার একটা পরিচয় দেওয়া হয়েছে। কখনো ফুরফুর করে বাতাস বইছে, হ্যাঁ, স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা, কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ওঠেনি, হ্যাঁ, ঝিরিঝিরি শব্দ করে গাছের পাতাও যেন কি বলতে চাইছে, এই বিষয়টা। অর্থাৎ সন্ধ্যার যে পরিবেশ, সেই পরিবেশের কথা এখানে বলা আছে। ঠিক আছে, আর কি থাকতে পারে যে সন্ধ্যার ঘটনাটি বর্ণনা করো। হ্যাঁ, বিগত বছরেও এখান থেকে প্রশ্ন এসেছে। অর্থাৎ সন্ধ্যাবেলায় জগদীশবাবুর বাড়িতে যে যে ঘটনাগুলো ঘটেছিল,
হ্যাঁ, হরিদা যখন সন্ন্যাসী বা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন, হ্যাঁ, সেখানে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাটা বলতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে আমরা চলে যাই তৃতীয় অংশে বা তৃতীয় পরিচ্ছেদে। এখান থেকে কি প্রশ্ন থাকতে পারে দেখো, আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হ্যাঁ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কার কথা বলা হয়েছে এখানে? তিনি কিভাবে খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো। দেখো, এখানে যে প্রশ্নটা বললাম, কিভাবে তিনি খাঁটি সন্ন্যাসীর মতো ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো, আরও একটা ইম্পর্টেন্ট লাইন যেটা তোমাদের একটু আগে আমি আন্ডারলাইন করতে বললাম, যে তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। প্রশ্ন আসতেই পারে যে ঢং বলতে কি বোঝানো হয়েছে আর কিসে ঢং নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এর আগেও পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসেছে। ঢং বলতে কি বোঝানো হয়েছে? ওই যে বললাম যে হরিদার সন্ন্যাসীর অভিনয়ের যে সাজ, সন্ন্যাসীদের যে আচরণ, যে স্টাইল, সেটাই তো হরিদা ফুটিয়ে তুলতে চেয়েছেন। যদি টাকা নিতেন তিনি, তাহলে সেই স্টাইল যেন তার হারিয়ে যেত, সেই স্টাইল নষ্ট হয়ে যেত। তাকেই বলছেন যে ঢং নষ্ট হয়ে যাওয়া। কিসে ঢং নষ্ট হয়ে যাবে? ওই যে টাকা নেওয়ার প্রসঙ্গ, আমাদের বলতে হবে যে জগদীশবাবু হরিদাকে 101 টাকা দিতে চাইছিলেন, কিন্তু সেই টাকা তিনি স্পর্শ করলেন না। হ্যাঁ, সেই প্রসঙ্গই এখানে বলতে হবে। এছাড়া প্রশ্ন থাকতে পারে যে হরিদা চরিত্র বর্ণনা করো। হ্যাঁ, হরিদা চরিত্র, তোমরা খুব ভালোভাবে হরিদার চরিত্র তৈরি করে যাবে। হরিদার চরিত্রের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। হরিদার চরিত্র নিয়ে যদি প্রশ্ন আসে তাহলে এমনভাবে লিখতে পারো, হরিদা পেশায় বহুরূপী। তিনি ঘড়ি ধরে ধরাবাঁধা কাজ করতে পারেন না। বহুরূপী কাজের মধ্যে তিনি তার স্বাধীনতা খুঁজে পান। সপ্তাহে একদিন তিনি বহুরূপী সেজে বের হন। কখনো তিনি পাগল, কখনো পুলিশ, বাইজি, কাবুলিওয়ালা, ফিরিঙ্গি সাহেব ইত্যাদি সাজেন। এভাবেই রোজগার করেন তিনি। হরিদার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। মাঝে মাঝে এমনও হয় যে খাবার জোটে না তার। তবে তিনি মোটেও লোভী নন। তাই তো জগদীশবাবুর দেওয়া 101 টাকা তিনি গ্রহণ করেননি। তার কাছে তার শিল্পী সত্তা আগে। তিনি কোনো মতেই তার এই সত্তাকে বিসর্জন দিতে চান না। অভাবের মধ্যে থেকেও অর্থ ও শিল্পের দ্বন্দ্বে শিল্পকেই তিনি বাঁচিয়ে রেখেছেন তার মধ্যে। তাই তো জগদীশবাবু টাকা দিতে গেলে হরিদার সন্ন্যাসী সাজের ঢং নষ্ট হয়ে যাবে বলে হরিদা সেই টাকা নেননি। তার বহুরূপী সাজে তিনি অত্যন্ত দক্ষ। তাই তো তিনি যখন পাগল সাজেন কিংবা সন্ন্যাসী সাজেন কিংবা বাইজি কিংবা পুলিশ সাজেন, তখন যারা তাকে চেনেন না তারা বুঝতেই পারেন না যে তিনি বহুরূপী। অর্থের লোভকে দূরে সরিয়ে রেখে উচ্চ মার্গের শিল্পী সত্তাকে টিকিয়ে রেখে হরিদা বাংলা কথা সাহিত্যে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তোমরা এমনভাবে লিখতে পারো। হ্যাঁ, হরিদা চরিত্র আর তোমরা জগদীশবাবুর চরিত্রটাও তৈরি করে রেখো। আরও একটা প্রশ্ন হতেই পারে যে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাবার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এখানে প্রশ্নটা আছে যে জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাবার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। এখানে দেখো, ঠিক
2 নম্বর অংশে বা 2 নম্বর পরিচ্ছেদের যে ঘটনা, সেই ঘটনা বর্ণনা করতে হবে। অর্থাৎ বিরাগী সেজে যাবার পরে জগদীশবাবুর বাড়িতে কি কি ঘটনা ঘটেছিল, হ্যাঁ, অর্থাৎ সেই সন্ধ্যাবেলা কি ঘটনা ঘটেছিল জগদীশবাবুর বাড়িতে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জগদীশবাবুর বাড়িতে যে ঘটনা ঘটেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। জগদীশবাবুর বাড়িতে যে ঘটনা ঘটেছিল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে এই একটা প্রশ্ন তৈরি করলে অনেকগুলো প্রশ্নের উত্তর এখান থেকে তৈরি হয়ে যাবে। তোমরা এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে এই প্রশ্নটা অবশ্যই তৈরি করবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আর হরিদার চরিত্র, হ্যাঁ, এই প্রশ্নটা তৈরি করলে এর মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর চলে আসবে। এই প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।